বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যাচ্ছে অর্থনীতি, বললেন প্রধানমন্ত্রী। উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজার সৃষ্টির কাজে। আবারও তাপপ্রবাহের কবলে দেশ, অনেক জায়গায় সুপেয় পানির সংকট, বাড়ছে রোগবালাই। এবং কুমিল্লার ১৪ গ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, চালকের অসতর্কতাকে দায়ী করছে পুলিশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব অর্থনীতিতে সংকট চলছে, বাংলাদেশেও এর প্রভাব মুক্ত নয়। সব বাধা অতিক্রম করে ২০৪১ সালের মধ্যেই উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হবে বলে জানান তিনি। অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন তিনি। উৎপাদিত পণ্য শুধু রপ্তানি নয়, বাজার সৃষ্টি করার উপরও গুরুত্ব দেওয়ার কথা জানান সরকার প্রধান। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ এ প্রতিপাদ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থনীতি সমিতির সভাপতি অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতায় বলেন, উৎপাদন বেড়েছে, তাই দেশীয় পণ্য রপ্তানির মাধ্যমে বাজার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার। কোন দেশে কোন জিনিসের চাহিদা আছে, তার কোনটা আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, সেটা খুঁজে বার করা। তাছাড়া আপনারা জানেন যে আমরা ১০০টা অর্থনৈতিক অঞ্চল করে তুলছি। আমরা এখন জমিগুলি নিয়ে রাখছি, ধীরে ধীরে আমি চাচ্ছি দেশি বিদেশি বিনিয়োগ হবে। ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সেখানে উত্থান পতন, চড়াই উতরাই থাকবেই, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হবার কিছু নেই, আর কেউ হতাশ হবেন না। সরকার প্রধান বলেন, কিছু মানুষকে সুযোগ সুবিধা দিতে জিয়ার আমল থেকেই খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছিল। একটা রাজনীতিবিদ, তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলা করে মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে। ৬ তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি, যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম দেয়, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি, কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে। বাইরে থেকে হঠাৎ এসে দেয়া উপদেশ নয়, অর্থনীতিবিদদের বৈশ্বিক জ্ঞান আহরণ করে এদেশের উন্নয়নে মেধা, বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান সরকার প্রধান। আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজন অন্যকে খাওয়াবো। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। নানা আয়োজনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। নওগাঁয় স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা গণতন্ত্রকামী মানুষের নেতা। বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত। ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। ঝিনাইদহে আওয়ামী লীগের উদ্যোগে দলটির জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। নাটোর দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে জেলা আওয়ামী লীগ। যুদ্ধাপরাধী ও রাজাকারদের সাথে নিয়ে বিএনপি ও তাদের শাসনামলে জনগণকে শোষণ ও অত্যাচার করত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বনগজ কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এখন জনগণের উন্নয়ন হচ্ছে, তা বিএনপি সহ্য হচ্ছে না। এছাড়া বিএনপির সময় ঋণ খেলাপির তালিকা সবচেয়ে বেশি ছিল বলেও জানান আইনমন্ত্রী। পুলিশের কঠোর পরিশ্রমে বর্তমানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সুনামগঞ্জ লঞ্চঘাট এলাকায় পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, সারা দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়াস চালিয়ে যাচ্ছে। আইজিপি আরও বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, লজিস্টিক ইকুইপমেন্ট দিয়েছেন। এছাড়া দেশ বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে পুলিশকে শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলেছেন। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রাখতে প্রয়াস চালাচ্ছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে সময়ে সময়ে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, লজিস্টিক ইকুইপমেন্ট আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দেশে বিদেশে ট্রেনিং করে। আবারও তাপপ্রবাহের কবলে দেশ। গরম বাতাস আর প্রখর রোদের তীব্রতা অস্বস্তি বাড়িয়েছে বহুগুণ। অনেক জায়গায় পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। বাড়ছে গরমজনিত রোগবালাই। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র রোদের তাপ ও ভ্যাপসা গরমে কাহিল জনজীবন ও প্রাণীকুল। স্বাভাবিক কাজ করতে পারছেন না দিনমজুর মানুষ। সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ১৪ গ্রামের বাতিশা বসন্তপুর এলাকায় নিহত হয়েছে ৫ জন, আহত হয়েছে আরও ১০ জন। চালকের অসতর্কতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। ঢাকা থেকে আনুমানিক ৩৫ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ভোররাতে রওনা দেয় রিল্যাক্স পরিবহনের স্লিপার কোচ। সকাল ৭টার দিকে ১৪ গ্রামের বাতিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহত ১০ জনকে প্রথমে ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে গুরুতর ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গাড়ি দৌড়ার পরে ৫ থেকে ১০ মিনিটের পরে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই গাড়ির কেউ কোনো ধাক্কাও দেয় নাই, কিছু দেয় নাই। আমরা তো ভিতরে আসছিলাম, কিছু জানি না। আমাদেরকে পুলিশ ওইখান থেকে উদ্ধার করছে। উদ্ধার করার পর আমাদেরকে হাসপাতাল নিয়ে তারপর চিকিৎসা করছে। করার পর আমরা আমাদেরকে এখানে নিয়ে এসে আমাদের বাড়িটা যেন আমরা নিয়ে যেতে পারি। আহতরা জানান, দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমন্ত ছিলেন। নিহত ৫ জনের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে। তারা হলেন টেকনাফের মোহাম্মদ হোসেন, বাঁশখালীর রিয়াদ, নোয়াখালীর চাটখিলের পলাশ এবং লক্ষ্মীপুরের মানসুরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করেছে, আর ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ছেড়ে দিয়েছি। পরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা। এখানে দেখছি যে তেমন কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো ব্যারিয়ারও নাই। কয়েকটা বাঁশের ঝাড় আছে আর সম্পূর্ণ ফাঁকা রাস্তা। তো এই সমস্ত জায়গায় যদি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, তখন আমার কাছে মনে হয় যে ড্রাইভারের অসতর্কতার কারণেই প্রথম পর্যায়ে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চালক বিরামহীনভাবে একটানা দীর্ঘ পথ বাস চালিয়েছে কিনা তা জানতে তদন্ত করছে পুলিশ। এছাড়া বিশ্লেষণ করা হচ্ছে মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজও। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। পঙ্গুত্ব বরণ করে পরিবারের বোঝাও হচ্ছেন অনেকেই। মহাসড়কে অবাধে চলছে লেগুনা, ব্যাটারি চালিত অটোরিকশা ছাড়াও ফিটনেসবিহীন গাড়ি। আর এই কারণেই মহাসড়ক হয়ে উঠছেন অনিরাপদ। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের তথ্য ছবিতে মাসুম আলিসার আরও একটি প্রতিবেদন। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে কেড়ে নিয়েছে সুনামগঞ্জের কৃতি সন্তান বাউল হাসানকে।
মহাসড়কটিতে প্রতিনিয়ত ঘটে চলেছে এ ধরনের সড়ক দুর্ঘটনা। অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালক, লেগুনা সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা সহ লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির অবৈধ চলাচল এবং যত্রতত্র গাড়ি পার্কিং ঘটাচ্ছে এসব দুর্ঘটনা। ট্রাফিক ব্যবস্থা যুগোপযোগী না হওয়ায় মহাসড়কে পুলিশের চাঁদাবাজির পেছনে অনেকাংশে দায়ী বলেও অভিযোগ ভুক্তভোগীদের। কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই, সিগন্যাল বুঝে না, এর কারণে রাস্তাঘাট বেশিরভাগই অ্যাক্সিডেন্ট ঘটে। ড্রাইভিং লাইসেন্স চাইলো নাই, সরি হেলমেট, সরি নাই আনি নাই, ঠিক আছে 500 টাকা দেন, 1000 টাকা দেন, চাইরা দিল, অ্যাক্সিডেন্ট তো বাড়বেই। অনেক কম বয়সী ছেলেরা যারা কোনো লাইসেন্স নাই, তো এই দিকটা যদি আমরা মানে পুলিশ প্রশাসন একটু নজর দেন তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেকটা কমে যাবে। সিগন্যাল বুঝে না এবং তারা ডানে যাবে না বামে যাবে, তাদের কোনো সিগন্যাল দেওয়ার কোনো মেন্টালিটি নাই, যে কোনো জায়গায় হুট করে দাঁড়িয়ে যায়। এসব অনিয়ম, অপরাধ রোধ এবং আইনের কঠোর প্রয়োগ সহ সচেতন হতে হবে সাধারণ মানুষকেও। সিএনজি, লেগুনা, এই প্যাটার্নের যে গাড়িগুলো আছে ম্যাক্সিমামেরই আপনার ড্রাইভিং লাইসেন্স নেই। আমার মনে হয় প্রশাসন এই বিষয়ে আরও উদ্যোগী হতে হবে। প্রশাসনের আরও উদ্যোগী হলে আমরা আসলে সুনামগঞ্জে নিরাপদ সড়ক করতে পারবো। অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালক এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ড্রাইভার যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা গড়ে প্রতি মাসে প্রায় 300 থেকে 400 মামলা রুজু করছি, বিশেষ করে ট্রাফিক আইনের আওতায়, যাতে লোকজন আরও অধিক সচেতন হয় এবং ড্রাইভিং লাইসেন্স করিয়ে নেয়। গত বছরের জানুয়ারি থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মহাসড়কটিতে 27টি দুর্ঘটনায় মারা গেছেন 39 জন, আহত হয়েছেন 28 জন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। জমি অধিগ্রহণের 5 বছরেও গার্বেজ সেন্টার নির্মিত না হয় সেখানে ময়লা ফেলছেন পরিচ্ছন্নতা কর্মীরা, ফলে ভাগাড়ে পরিণত বাগেরহাট শহরের অনেক এলাকা। দুর্গন্ধে ভোগান্তি চরমে পৌরবাসীর, তবে শিগগিরই দরপত্র আহ্বানের আশ্বাস প্রকৌশল বিভাগের। বাগেরহাট প্রতিনিধি HM মাইনুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। দুর্গন্ধ থেকে বাঁচতে নাক মুখ ঢেকে এভাবেই প্রবেশ করতে হয় শহরে। পৌরসভার ফেলে রাখা ময়লা আবর্জনায় শহরের প্রবেশদ্বার, সড়ক ও জনপথের অফিস এবং বাসাবাড়ির সামনের অংশ পরিণত হয়েছে ভাগাড়ে। 2019 সালের 23 জুন 8 কোটি 32 লাখ টাকা ব্যয়ে গার্বেজ সেন্টার নির্মাণ প্রকল্প নেওয়া হলেও 5 একর জমি অধিগ্রহণ করা ছাড়া কোনো কাজই হয়নি। ওই জমিতে যত্রতত্র ময়লা ফেলায় শহরবাসীর দুর্ভোগ চরমে। দুর্গন্ধে টিকতে না পেরে অনেক এলাকা ছেড়ে চলে যাচ্ছেন ভাড়াটিয়ারা। ময়লার গন্ধে আমাদের এই স্কুল কলেজে যাতায়াত যে আমরা যে করি এটা আমাদের খুব কষ্টকর এবং নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হয়। ময়লা ফেলালে তো যাত্রী যায় না, গন্ধ খায়, দুর্গন্ধ। চলাচল করতে গেলে সব নাক বন্ধ করে আসা লাগে, পোলাপানের ক্ষতি হয়। দুর্গন্ধের চোটে দোকানপাট করতে পারি না, ভাত পানিও কিছু খেতে পারি না বমির চোটে। এই জায়গা থেকে যাওয়া আসায় বৃষ্টি খুব দুর্গন্ধ হয়। আমরা সুস্থ জীবনটা কাটাতে চাই, এরকম ভাবে আমাদের থাকা সম্ভব না। পৌর কর্তৃপক্ষ বলছে, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় উপকূলীয় শহর বাগেরহাটে জলবায়ু সহিষ্ণু প্রকল্পের মাধ্যমে 35 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে গার্বেজ সেন্টারটি। টেন্ডার এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। টেন্ডার লাইভে গেলে এবং কাজ শুরু হলে আমাদের এই সমস্যাগুলো হয়তো থাকবে না এবং তখন আমরা আধুনিক একটা শহর হিসেবে আমরা দেখতে পাবো, আধুনিক পরিষ্কার শহর হিসেবে আমরা বাগেরহাট শহরকে দেখতে পাবো। 1958 সালে প্রতিষ্ঠিত প্রায় 16 বর্গ কিলোমিটার আয়তনের বাগেরহাট পৌরসভায় 1.5 লক্ষাধিক মানুষের বসবাস। সমর ইসলাম, 21 টেলিভিশন। সিরাজগঞ্জের তারাশে 226 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব 12 এর সদর কোম্পানির কমান্ডারের নেতৃত্বে একটি টিম সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের তারাশ উপজেলার হামকুরিয়ায় অভিযান চালায়। সেখানে ঢাকাগামী কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে 226 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারাশ থানায় মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এবারে চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামে আদৌ হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের প্রয়োজন আছে কিনা তা যাচাই বাছাই করা হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি আরও বলেন, এমন কোনো আচরণ করা যাবে না যাতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। বিচার বিভাগের সম্মান রক্ষার দায়িত্ব আইনজীবী ও বিচারক সবার বলেও মন্তব্য করেন তিনি। খাগড়াছড়িতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, 11 মে মোবাইলে চার্জ দিতে বাড়ি থেকে বের হওয়ার পর ঈশ্বরী বালা ত্রিপুরা নিখোঁজ হন। 15 মে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ার কলাবিল পাড়ার সেগুন বাগান থেকে ঈশ্বরীর মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই ভিকটিমের স্বামী ড্রোনচার্য ত্রিপুরা অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে বিবেকানন্দ ত্রিপুরাকে ভারতে পালানোর সময় গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে সে। ভিকটিমের শরীরে থাকা সোনার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়ার জন্যই ঈশ্বরী ত্রিপুরাকে খুন করে বিবেকানন্দ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় ঘুরতে গিয়ে নিখোঁজ জুনায়েদ নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত জুনায়েদ চট্টগ্রাম নগরীর মহসিন স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। কয়েকজন শিক্ষার্থীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেড়াতে গিয়ে ঝর্ণায় গোসল করতে নামে তারা। এক পর্যায়ে নিখোঁজ হয় সে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় কয়েক ঘন্টার তল্লাশি শেষে জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়। বান্দরবানের থুইসাপাড়ায় পাহাড়িদের বসত ঘরে আগুন লেগে পুড়ে গেছে অন্তত 7 বাড়ি। বিজিবির কর্মকর্তা জানান, 10টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে জিন্নাপাড়া বিজেপি ক্যাম্পের সদস্যরা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় 7টি বসতঘর পুড়ে গেলেও রক্ষা পায় আরও 15টি ঘর ও অন্যান্য সম্পদ। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে জিন্নাপাড়া বিজেপি ক্যাম্পের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়েছে। চট্টগ্রামের বাজারে বেড়েই চলেছে ডিমের দাম। 2 সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিমের দাম 10 থেকে 15 টাকা বেড়েছে। নগরীর মুরাদপুর, বদ্দারহাট, কাজীর দেউরি, হালিশহর কাঁচাবাজারে গিয়ে দেখা যায় মুরগির প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 150 টাকা, সাদা ডিম বিক্রি হচ্ছে 145 টাকা, প্রতি ডজন হাঁসের ডিম 200 টাকা এবং দেশি মুরগির ডিম 240 টাকা বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও এই ডিম বিক্রি হয়েছে 115 থেকে 120 টাকা দরে। বিক্রেতারা জানান, সম্প্রতি তাপপ্রবাহের জেরে খামারগুলোতে মুরগি মারা যাচ্ছে, ফলে বাজারে ঘাটতি দেখা দেয়, বেড়েছে ডিমের দাম। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যাচ্ছে অর্থনীতি, বললেন প্রধানমন্ত্রী। উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজার সৃষ্টির তাগিদ। আবারও তাপপ্রবাহের কবলে দেশ, অনেক জায়গায় সুপেয় পানির সংকট, বাড়ছে রোগবালাই। এবং কুমিল্লার 14 গ্রামের সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত, চালকের অসতর্কতাকে দায়ী করছে পুলিশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।